আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তো এই অধ্যায়ের বিগত আরও কয়েকটি ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আশা করি তোমরা দেখে নিবে। তো আমরা আলোচনা করব পরমাণু মডেল নিয়ে। এখানে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল এবং তাদের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলটি আঁকিয়ে রেখেছি। তো এখানে চিত্রটি দুইভাবেই হতে পারে। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলটা আমরা কিভাবে চিনব? আমরা এই চিত্র দুটি দেখলেই আমরা বুঝতে পারবো এই পরমাণু মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেল। হলো যে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণু গঠন সম্পর্কিত যে মডেলটি প্রস্তাবনা করেন সেটি মূলত রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। একে আমরা সোলার সিস্টেম মডেলও বলতে পারি কিংবা সৌর মডেলও বলতে পারি, কারণ সৌরজগতের সাথে তার মডেলটি তুলনা করা হয় বিধায় এই মডেলটির নাম সৌর মডেলও বলা হয়ে থাকে। প্রস্তাবনাগুলো কি কি? প্রথমেই বলা হয়েছে পরমাণুর একটি কেন্দ্র আছে, অর্থাৎ আমরা জানি এই যে একটা পরমাণু, এই পরমাণুর একটি কেন্দ্র আছে। এই কেন্দ্রটির তিনি নাম দিয়েছেন নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের ভিতরেই প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। আমরা জানি নিউট্রন নিরপেক্ষ কিন্তু প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, তাই নিউক্লিয়াসটি হবে ধনাত্মক চার্জযুক্ত। এবং এই নিউক্লিয়াসের বাইরে কতগুলো ইলেকট্রন অবস্থান করবে, আর আমরা জানি ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। এরপর তিনি আরও বলেন যে পরমাণুর তুলনায় এই নিউক্লিয়াসটি অতি নগণ্য বা অতি ক্ষুদ্র হয়ে থাকে, এবং এই পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, অর্থাৎ এই নিউক্লিয়াস থেকে এই যে সর্বশেষ শক্তি স্তর এই অংশটি ফাঁকা, অর্থাৎ পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা থাকবে। এছাড়াও তিনি বলেন সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকবে, এবং প্রোটন আর ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত, তাই এদের সামগ্রিক চার্জ শূন্য। তাহলে কি বলল? যে সৌরজগতের আমরা যদি নিউক্লিয়াসকে সূর্য হিসেবে ধরে থাকি আর ইলেকট্রনকে যদি গ্রহ হিসেবে ধরি, তাহলে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে তিনি ব্যাখ্যা করেছিলেন যে সৌরজগতের সূর্যের চারিদিকে গ্রহসমূহ যেমন ঘোরে, ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সেইভাবে ঘুরতে থাকে, এবং এই নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন থাকবে, এর বাইরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ততগুলো ইলেকট্রন থাকবে। এবং এই ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ যেহেতু সমান এবং বিপরীত, তাই পুরো পরমাণুর সামগ্রিক অবস্থা হবে নিরপেক্ষ। এরপর তিনি আরও বলেন যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন, অর্থাৎ এই যে কেন্দ্রে আমাদের ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আছে আর এর বাইরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন আছে, এদের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকে তিনি বলেন কেন্দ্রমুখী বল। আমরা আরও জানি পুরাতন বইটি যদি আমরা ফলো করি তাহলে সেখানে আরেকটু কথা অ্যাড করা আছে। সেখানে বলা ছিল নিউক্লিয়াসের চারিদিকে যদি কোনো ইলেকট্রন ঘুরতে থাকে, তাহলে তার ঘূর্ণনের জন্য এই ইলেকট্রন কিন্তু বাইরের দিকে একটি বল লাভ করে থাকে, যে বলটিকে আমরা কেন্দ্র বহির্মুখী বল বলে থাকি। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পাইলাম। কেমন? যে এই নিউক্লিয়াসের কেন্দ্রে ধনাত্মক চার্জ আর এর বাইরে ঋণাত্মক চার্জ আছে, এদের বিপরীত চার্জ হওয়াতে এই ইলেকট্রনটি কেন্দ্রের দিকে একটি কেন্দ্রমুখী বল লাভ করে। আবার ইলেকট্রন ঘূর্ণনের জন্য এটি বাইরের দিকে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে বাইরের দিকে একটি কেন্দ্র বহির্মুখী বল লাভ করে। এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল পরমাণু মডেল, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যসমূহ বা বর্ণনা। আমরা এখন আলোচনা করব এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো বা ত্রুটিসমূহ। ত্রুটিসমূহ কি? সীমাবদ্ধতা। প্রথমে আমরা বলতে পারি এই মডেলে
অর্থাৎ আমরা 1 নম্বর বলতে পারি যে এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেননি। তার মানে কক্ষপথের ধারণা, তিনি কিন্তু কক্ষপথের ধারণা দিতে পারেননি। 2 নম্বর, সৌরজগতের গ্রহ এবং সূর্য এদের কিন্তু কোনো আধান বা চার্জ নেই, অথচ পরমাণুতে যে ইলেকট্রন আছে এবং নিউক্লিয়াস এর প্রত্যেকেই কিন্তু চার্জ আছে, অর্থাৎ ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আছে। তাই চার্জবিহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করাটা মোটেও যুক্তিযুক্ত হয়নি। তাহলে এটা তার দ্বিতীয় সীমাবদ্ধতা, অর্থাৎ সৌরজগতের সাথে তুলনা। সৌরজগতের সাথে তুলনা। তাহলে কি দেখতে পেলাম আমরা? সৌরজগতের সাথে, অর্থাৎ সৌরজগতের সূর্য এবং গ্রহসমূহ যেমন চার্জবিহীন, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আছে সেটা ধনাত্মক চার্জযুক্ত এবং এর চারপাশে ইলেকট্রন চার্জযুক্ত। এই চার্জযুক্ত বস্তুর সাথে চার্জবিহীন বস্তুর তুলনা মোটেও সঠিক হয়নি। এরপর 3 নম্বর কথাটি তিনি কি বললেন, বা 3 নম্বর ত্রুটি কি? 3 নম্বর ত্রুটিটি হলো একের ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে ভ্রমণ করবে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি। অর্থাৎ একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণু, অর্থাৎ আমরা ধরে নিলাম এই পরমাণুতে যদি একাধিক ইলেকট্রন থাকতো তাহলে 2টি ইলেকট্রন কি ঘড়ির কাঁটার দিকে যাবে, নাকি 2টি ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, নাকি একটি ঘড়ির কাঁটার দিকে আর একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, তার সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেয়া হয়নি। অর্থাৎ একাধিক ইলেকট্রনের ধারণা। একাধিক ইলেকট্রনের ধারণা। এরপর আমরা 4 নম্বর কথাটা বলতে পারি যে ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী, অর্থাৎ ম্যাক্সওয়েল একজন বিজ্ঞানী, তিনি বলেন বা তার তথ্য অনুসারে তিনি বলেন যে চার্জযুক্ত একটি বস্তুকণা, অর্থাৎ রাদারফোর্ড বলেছিলেন যে চার্জযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে, কিন্তু ম্যাক্সওয়েল আমাদের ধারণা দেন যে একটি নিউক্লিয়াস এর চারিদিকে যদি একটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘুরতে থাকে তাহলে তার চার্জ ক্রমাগত হারাতে থাকবে এবং চার্জ হারাতে হারাতে তার আবর্তন চক্র কমতে থাকবে এবং এক সময় এসে সে নিউক্লিয়াসে পতিত হবে, যা পরমাণুর একটি অস্থায়ী অবস্থার সৃষ্টি হবে এবং যা কখনোই ঘটে না। তাই আমরা বলতে পারি ইহা একটি রাদারফোর্ডের পরমাণু মডেলের পরিপন্থী অবস্থা। তো আমরা সীমাবদ্ধতাগুলো কি কি দেখতে পেলাম? 1, কক্ষপথের ধারণা, অর্থাৎ কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে ধারণা দেওয়া হয়নি। 2, সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, এক্ষেত্রে চার্জবিহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা, সেটাও সঠিক হয়নি। 3 নম্বর ছিল একের অধিক ইলেকট্রন যদি থাকে সেই ক্ষেত্রে কক্ষপথে কিভাবে ইলেকট্রন পরিভ্রমণ করবে তার ধারণা দেওয়া হয়নি। এবং 4 নম্বর ম্যাক্সওয়েলের তথ্য। ম্যাক্সওয়েলের তথ্য, অর্থাৎ এই ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী আমরা জানি কোনো চার্জযুক্ত বস্তু যদি অনবরত চারদিকে ঘুরতে থাকে তাহলে তার চার্জ ধীরে ধীরে কমতে থাকবে এবং তার আবর্তন চক্র কমতে থাকবে এবং সে এক সময় ধীরে ধীরে নিউক্লিয়াস এসে পতিত হবে, যা পরমাণু একটি পরিপূর্ণ অস্থায়ী অবস্থার সৃষ্টি হবে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ঘটে না। তাই পরমাণুর মডেল অনুযায়ী, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। তো এই ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব বোরের পরমাণু মডেল। অর্থাৎ বোর পরমাণু মডেলের প্রথমে আলোচনা করব স্বীকার্যসমূহ। স্বীকার্যসমূহ কি? এখানে দেখতে পাচ্ছি একটি বোর পরমাণু মডেল এখানে অঙ্কন করা হয়েছে। এখানে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের বাইরে কতগুলো বৃত্তাকার
শক্তি স্তর আছে এবং এখান থেকে ইলেকট্রন এক শক্তি স্তর তো অন্য শক্তি স্তরে যাচ্ছে বা উপর থেকে নিচের দিকে আবার চলে আসছে। প্রথমেই বলা আছে কক্ষপথের ধারণা, অর্থাৎ বোর পরমাণু মডেল অনুযায়ী প্রথমেই তিনি কক্ষপথের ধারণা দিয়েছিলেন। তার কক্ষপথের ধারণাগুলো কি তিনি বলে থাকেন বা তিনি বলেছিলেন যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। এই ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই কক্ষপথকে বলা হয় অরবিট বা শক্তিস্তর। যাই হোক, এই অরবিটকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি। আমরা জানি এন এর মান 1, 2, 3 ইত্যাদি হয়ে থাকে। এখন এন এর মান 1 দ্বারা প্রথম শক্তি স্তর অর্থাৎ কে শক্তি স্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এন এর মান 3 হলে তাকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি, আবার এন এর মান 4 হলে তাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ কে, এল, এম, এন ইত্যাদি এগুলো যথাক্রমে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এগুলো নির্দেশ করে থাকে। নাম্বার 2, কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। বিজ্ঞানী বোর তিনি বলেছিলেন যে তিনি বলেন কোনো শক্তি স্তরে যখন কোনো ইলেকট্রন অবস্থান করবে তখন তার কৌণিক ভরবেগ হবে mvr = nh/2π। এখানে mটি হলো ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ওই ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, অর্থাৎ ভি দ্বারা ইলেকট্রনের বেগকে নির্দেশ করা হয়ে থাকে, আর ওই কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ আর হচ্ছে শক্তি স্তর, অর্থাৎ যে শক্তি স্তরে ঘুরতে থাকবে সেই শক্তি স্তরের ব্যাসার্ধ। আবার এন হচ্ছে ওই শক্তি স্তর অর্থাৎ প্রথম শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তর সে মান প্রকাশ করে। আর এস হলো প্লাঙ্কের ধ্রুবক। আমরা জানি প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 × 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। 2 এবং পাই এগুলো একটি ধ্রুবক সংখ্যা। নাম্বার 3, বোর পরমাণু মডেলে 3 নম্বরে বলা আছে যে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। আমরা জানি কোনো ইলেকট্রন যখন কোনো নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করে, ধরে নিলাম একটি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে অবস্থান করছে বা দ্বিতীয় শক্তি স্তরে অবস্থান করছে, এমতো অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণও করবে না কিংবা বিকিরণও করবে না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে সেই ক্ষেত্রে শক্তি শোষণ করবে, আবার উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে গমন করে সেই ক্ষেত্রে শক্তি নির্গত করবে। এই শোষিত বা নির্গত বা বিকিরিত শক্তির একটি মান আছে। শক্তির পরিমাণটি কেমন? এইচ মিউ ইকুয়াল hc/λ। এখানে এইচটা প্লাঙ্কের ধ্রুবক, মিউটা হলো কম্পাঙ্ক, এইচ প্লাঙ্কের ধ্রুবক, সি এখানে আলোর বেগ এবং ল্যামডাটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এই ছিল বোর পরমাণু মডেলের স্বীকার্যসমূহ। এখন আমরা আলোচনা করব বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে। তো সীমাবদ্ধতায় প্রথমেই আছে বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ প্রথমটি হলো 1 নম্বর বর্ণালী ব্যাখ্যা। এটা কিন্তু বোরের সীমাবদ্ধতা। অর্থাৎ বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। প্রথমটা কি? বর্ণালী ব্যাখ্যা। অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর পারমাণবিক বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারেননি। 2 নম্বর সীমাবদ্ধতা, বোরের পারমাণবিক মডেল অনুযায়ী আমরা জানি এক শক্তিস্তর হতে ইলেকট্রন যখন অন্য শক্তিস্তরে গমন করে তখন পারমাণবিক বর্ণালীতে একটি রেখার সৃষ্টি হয়, কিন্তু
শক্তিশালী যন্ত্র দ্বারা যদি পরীক্ষা করা যায় তাহলে দেখা যায় যে ওই প্রতিটি রেখা আবার অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সম্বন্ধে বোর কোনো ধারণা দিতে পারেননি। এবার পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম রেখা, অর্থাৎ পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম রেখা সম্বন্ধীয় ধারণা তিনি দিতে পারেননি। 3 নম্বর সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলে বলা হয় যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে পরমাণু শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথেই নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে থাকে। তাহলে 3 নম্বর সীমাবদ্ধতা হলো কক্ষপথের ধারণা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই 3টি বিষয় মনে রাখলেই আমরা কিন্তু বোরের সীমাবদ্ধতা আমরা লিখতে পারবো। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো 2020 আওয়ার স্কুল থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে সুস্বাস্থ্য এবং সবার মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।